ইরান, ইসরায়েল ও আমেরিকার দ্বন্দ্বে উত্তাল এখন বিশ্ব রাজনীতি। চীন, রাশিয়া আর ভারত বাদে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর জন্য বন্ধ এখন হরমুজ প্রণালী। আর হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্ব বাজারে তেলের হাহাকার এবং আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি, এবং সেই সাথে বিশ্বের 20% তেলের সাপ্লাই কাট। একদিকে তেলের দাম বৃদ্ধির আতঙ্ক, অন্যদিকে শেয়ার বাজারে ধস। এর মাঝেই ভারত এখনো নিরপেক্ষ এবং ব্যালেন্সিং গেম খেলে চলেছে। ইরান ও আমেরিকার মধ্যে চলা যুদ্ধ এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, তার প্রভাব পড়তে পারে আমার আপনার পকেটেও। এই যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলছে, এই মুহূর্তে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের সমীকরণ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, ভারত কেন এখনো পর্যন্ত নিরপেক্ষ, ভারতের নিরপেক্ষ থাকার পিছনে অ্যাডভান্টেজ বা সুবিধা ও অসুবিধাগুলো কি কি, ভারতের এই নিরপেক্ষতা ভবিষ্যতে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তির ওপর ঠিক কেমন ও কতটা প্রভাব ফেলবে, এই সমস্ত কিছুরই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো এবং এর চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই পর্বে। দেখুন, বিশ্বের মোট খনিজ তেলের একটা বিশাল অংশ আসে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে। ইতিমধ্যে ইরান হরমুজ প্রণালী আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, আর এই পথ বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ব বাজারে প্রতিদিনের প্রায় 20% তেল সরবরাহ বা সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া। আর তেলের সাপ্লাই বন্ধ হলে স্বাভাবিকভাবে তেলের দামও বেড়ে যাবে, এবং এক্ষেত্রে তাই হচ্ছে। এক্ষেত্রে জ্বালানি তেলের ব্যারেল প্রতি 100 থেকে $150 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এর ফলে যাতায়াত ও পরিবহন খরচ আকাশ ছোঁয়া হতে পারে, এবং সেই সাথে বিশ্ব জুড়ে বাজারে বিভিন্ন জিনিসপত্রের দামও সমানভাবে বেড়ে যাবে। আর তেল আমাদের জন্য এতটাই প্রয়োজনীয় যে এর সরাসরি প্রভাব এসে পড়বে সাধারণ মানুষের পকেটে, এবং দৈনন্দিন খরচও অনেকটাই বেড়ে যাবে। খাদ্যশস্য থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাবে। তখন ইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে আমেরিকা ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়িয়ে দিতে পারে, যার ফলে সাধারণ মানুষের পক্ষেও ব্যাংক থেকে লোন নেওয়া কঠিন হয়ে যাবে, এবং সাধারণ মানুষের মধ্যে ক্রয় ক্ষমতাও আস্তে আস্তে কমে যাবে। আমরা দেখেছি বিগত কয়েক বছরে কিংবা কয়েক মাসের মধ্যে কিভাবে সোনার দাম হু হু করে বেড়েছে, যাতে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তের তো মাথায় হাত পড়েছে। তার মধ্যে এই ধরনের যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সোনার দাম হয়তো এমনভাবে বাড়বে যা হয়তো সাধারণ মানুষের কল্পনার বাইরে। এছাড়া বিশ্বে যুদ্ধ পরিস্থিতি চললে এমনিতে শেয়ার মার্কেটেও এর বড়সড় নেগেটিভ বা খারাপ একটা প্রভাব পড়ে, আর এক্ষেত্রেও তাই হবে। বিশেষ করে ফ্লাইট, ট্রাভেল এবং প্রোডাক্টিভ খাতে শেয়ারের দাম অনেকটাই কমে যেতে পারে। আর তখনই সেফ ইনভেস্টমেন্ট বা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে ইনভেস্টররা সোনার দিকেই ঝুঁকবে বেশি। এর ফলে সোনার দাম তখন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এরপর লজিস্টিক এবং শিপিং রুটগুলো বন্ধের মুখে পড়তে পারে। এর ফলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ইভি সেক্টরের র মেটেরিয়ালস ঘুর পথে আনতে হবে, যাতে অতিরিক্ত সময় ও টাকা এই দুই খরচ হবে এবং সমস্যাও বাড়বে। যেমন এই সময় পারস্য উপসাগর এবং লোহিত সাগর এলাকায় যুদ্ধের কবলে পড়ায় বাণিজ্যিক জাহাজগুলো দীর্ঘ পথ ঘুরে, অর্থাৎ আফ্রিকার নিচ থেকে যাতায়াত করছে। এতে পণ্য পৌঁছাতে অতিরিক্ত 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগছে। পাশাপাশি জাহাজের বীমা খরচও 50% পর্যন্ত বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের খরচও বহু গুণ বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। আর ভারতের প্রয়োজনের 80%ই তেল আমদানি করে নিতে হয়। এর ফলে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানও আরও কমে যাচ্ছে। তাই ইরান আমেরিকার যুদ্ধে ভারত নিরপেক্ষ অবস্থানে থাকলেও ভারতের অর্থনৈতিক বাজারেও এর প্রভাব খানিকটা পড়বে, এই কারণগুলোর জন্যই। আর এই যুদ্ধ শুধুমাত্র 3টে দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই, এটা একটা বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। যদি দ্রুত যুদ্ধবিরতি না হয়, তবে উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও এর একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা যাবে। এই মুহূর্তে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের বিষয়ে যদি আসি, দেখুন, আমেরিকা থেকে শুরু করে ইরান, ইসরায়েল, রাশিয়া, চীন সহ
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, প্রায় সমস্ত দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ঠিকঠাক। যেমন ভারতের সঙ্গে আমেরিকার মাঝে ট্যারিফ সংক্রান্ত সমস্যা থাকলেও বর্তমানে বাণিজ্যিক সম্পর্ক এখন অনেকটাই ভালো। সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন ডিফেন্স ডিলও রয়েছে আমেরিকার সাথে ভারতে। আবার কিছুদিন আগেই ইসরায়েলে ভিজিট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আমরা জানি ডিফেন্স ও টেকনোলজির ক্ষেত্রে ভারত ইসরায়েলের থেকে উন্নত অস্ত্রশস্ত্র আমদানি করে। অন্যদিকে জ্বালানি, তেল এবং চাবাহার বন্দরের জন্য ভারত আর ইরানের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। আর রাশিয়ার কথা তো না বললেই নয়। রাশিয়ার সঙ্গে আগাগোড়াই ভারতের যে পরম বন্ধুত্বের সম্পর্ক, যেই সম্পর্ককে এখনো পর্যন্ত আমেরিকার নিষেধাজ্ঞাও টলাতে পারেনি। ভারত রাশিয়ার থেকে তেলও কেনে, আবার অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও কেনে। ফলে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক ও কূটনৈতিক দুই ক্ষেত্রে সম্পর্ক ভালো। এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক এখন মোটের উপর ভালোই। একে অপরের কম্পিটিটর হলেও বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কই এখন ঠিকঠাক। অর্থাৎ ভারত এখন সমস্ত দেশের সঙ্গে মাল্টি অ্যালাইনমেন্ট নীতিতে চলছে। আর ভারতের নিরপেক্ষ থাকার পিছনেও বেশ কিছু কারণও রয়েছে। ভারত প্রয়োজনীয় তেলের 80% এবং বিভিন্ন গ্যাস আমদানি করে বিভিন্ন দেশের থেকে। তাই এক্ষেত্রে যদি ভারত ইসরায়েল বা আমেরিকার পক্ষ নেয়, তাহলে ইরান অন্যদিকে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে, যা ভারতের অর্থনীতির জন্য একটা নেগেটিভ দিক। আবার ইরানের যদি পক্ষ নেয় ভারত, তাহলে অন্যদিকে আরব দেশগুলো যেমন সৌদি আরব, ইউএই সঙ্গে সম্পর্ক নষ্ট হবে ভারতে, যারা ভারতের তেলের প্রধান উৎস। এবার প্রশ্ন হলো, এই নিরপেক্ষ থাকাটা ভারতের পক্ষে এখন কেন জরুরি? শুরুতেই যেমনটা বললাম যে ভারত প্রয়োজনের বেশিরভাগ তেলই বিভিন্ন দেশ থেকে আমদানি করে। তাই এক্ষেত্রে নিরপেক্ষ থাকলে ভারত একদিকে যেমন রাশিয়ার কাছ থেকেও সস্তায় তেল কিনতে পারবে, তেমন ইরান ও আরব দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে পারবে। আর কোনো এক দেশের যদি পক্ষ নেয় ভারত, তাহলে অন্য পক্ষ তেলের সরবরাহ বন্ধ করে দেবে, এবং ইরান যদি এক্ষেত্রে হয়, তাহলে ইরানও হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ভারতের জন্য। ভারতের অর্থনীতিতে এর বড় প্রভাব পড়বে এর ফলে। তাই এক্ষেত্রে ভারত একেবারেই নিউট্রাল থাকছে। ভারত স্ট্র্যাটেজিক্যালি বন্ধুর সাথেও ভালো সম্পর্ক রাখছে এবং অন্যদিকে শত্রুর সাথেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে। অর্থাৎ সহজভাবে বললে ভারতের অবস্থান এখন একদিকে তেল, অন্যদিকে প্রযুক্তি এবং আরেকদিকে নাগরিকদের সুরক্ষা এবং অন্যদিকে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। ভারতের অর্থনৈতিক উন্নতির জন্য এই ব্যালেন্সকে বজায় রাখা এই সময় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই নিরপেক্ষতা ভবিষ্যতে ইউএন অর্থাৎ জাতিসংঘের বিভিন্ন দেশগুলোর মধ্যে ভারতের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। কিন্তু এই প্রথম না, ভারতের এই নীতির সঙ্গে অতীতের বেশ খানিকটা মিলও আছে। অতীতে নেহেরুর আমলে জোট নিরপেক্ষতা বা নন অ্যালাইড মুভমেন্টের কিছুটা মিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ 1965 সালে সুয়েজ সংকট বা হাঙ্গেরির ইস্যুতে ভারত যেভাবে ভেবে চিনতে পা ফেলেছিল যাতে নিজেদের উন্নয়নের ক্ষেত্রে ক্ষতি না হয়, 2026 সালে এসেও ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংকটেও ভারত ঠিক এই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই নিরপেক্ষ থাকছে এই মুহূর্তে। তবে অতীতে ভারতের ফরেন পলিসি ছিল অনেকটা আদর্শবাদী, আর বর্তমানে ভারতের ফরেন পলিসি অনেকটা বেশি লেনদেন, স্বার্থভিত্তিক এবং বাস্তববাদী। আমরা জানি গ্লোবাল পাওয়ার হিসেবে কয়েক বছরের মধ্যেই আমেরিকা আর চীনের মধ্যে একটা হাড্ডাহাড্ডির টক্কর হতে চলেছে। আর ভারত সেই সুযোগটাই এখন থেকে কাজে লাগাতে শুরু করেছে। এক্ষেত্রে চীনকে ভারত মহাসাগর এবং হিমালয় সীমান্তে আটকে রাখতে আমেরিকার সামরিক শক্তিকে কাজে লাগাতে চাইছে ভারত। আবার উল্টো দিকে ব্রিক্স ও এসসিওতে চীন ও রাশিয়ার সাথে একই টেবিলে বসে আমেরিকাকে চাপে রাখারও চেষ্টা করছে ভারত। আর তার ফলাফল এসসিও সামিটের সময় আমরা দেখতে পেয়েছিলাম। ভারত, রাশিয়া ও চীনের সম্পর্ক দেখে ডোনাল্ড ট্রাম্প সেই সময় কতটা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। এক কথায় ভারতের এখন স্ট্র্যাটেজি হলো আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রেখে চীনকে চাপে রাখা, আবার উল্টো দিকে রাশিয়ার সাথে বন্ধুত্ব রেখে যতটা সম্ভব আমেরিকার উপর থেকে নির্ভরতা কমানো। তবে ভারত যদি কোনো একটা দেশের পক্ষ নিত, তাহলে এক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতে তার কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।